আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফুল হক, অ্যাসোসিয়েট এডিটর অফ ক্লিনিক্যাল কেস রিপোর্টস, অ্যাসিস্ট্যান্ট এডিটর মেডিকেল রিপোর্টস এবং অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে আছি জার্নাল অফ অর্থোপেডিক্সে। তো আজকে আমি শুরু করছি আমাদের আজকের টপিক, হাউ টু রাইট এ কেস রিপোর্ট। তো চলেন শুরু করা যাক একসাথে। আচ্ছা, আমাদের কেস রিপোর্ট লিখতে গেলে আমাদের কিছু কিছু গাইডলাইন্স থাকে স্টেপ বাই স্টেপ। তো সেগুলো আমরা একটা একটা করে যদি চাই তাহলে আমরা শুরু করতে পারি আর কি। তো আমাদের কেস রিপোর্ট লেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের প্রথমে একটা সুন্দর একটা ইন্টারেস্টিং একটা কেস দেখতে হবে এবং সেই রিলেটেড আমাদের যতগুলো লিটারেচার আছে সেগুলো সার্চ করতে হবে। আমি যেমন বলতে পারি, আমরা একটা ডেঙ্গি পেশেন্ট পেলাম। তো সেক্ষেত্রে ডেঙ্গি রিলেটেড আমরা যতগুলো পেপার পাবো, স্পেশালি বাংলাদেশের জন্য, তো সেই পেপারগুলোকে আমাদের চেক করতে হবে, পড়াশোনা করতে হবে এবং সেটা সাইটেশন নিতে হবে। তাহলে হবে কি যে ওই রিলেটেড আমরা আরো অনেক ইনফরমেশন পাবো। নেক্সট স্টেপ আমরা শুরু করতে পারি, যেটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট, যেটা পেশেন্ট থেকে নেওয়া হয়। এবং প্রতিটা জার্নাল আপনার হচ্ছে এই টাইপের ইনফর্ম কনসেন্ট ছাড়া তারা পাবলিশ করে না নর্মালি। আর এখন পাবলিকেশনটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, সো পেশেন্টের পারমিশন ছাড়া কোনো কেস রিপোর্ট সম্পূর্ণ হয় না। দেন আমাদের হচ্ছে যেটা শুরু করতে হবে যে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা সিনিয়র ডক্টর বা কনসালটেন্টের সাহায্য নিতে পারি, যে আমাদের কেস রিপোর্টটা বা আমাদের কেসটা আপনার কনফার্ম কিনা। এবং আইডেন্টিফাই পটেনশিয়াল জার্নালস, সেক্ষেত্রে আমরা জার্নালটা আপনার আইডেন্টিফাই করতে হবে। যে কিছু কিছু জার্নাল আছে যেখানে আপনার অনলি, যেমন কার্ডিওলজির পেপারগুলো তারা অ্যাকসেপ্ট করে, কার্ডিওলজির কেস রিপোর্টগুলো তারা অ্যাকসেপ্ট করে, কিন্তু আপনার অর্থোপেডিক্সের কেস রিপোর্টগুলো তারা অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রে আমাদের সেই রকম জার্নাল খুঁজতে হবে যেগুলো হচ্ছে আপনার কেস রিপোর্টের সাথে আপনার রিলেটেড। এবং দেন ড্রাফটিং এর কাজ শুরু করতে হবে। তো এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় চলে আসছে যে আমরা কিভাবে ইন্টারেস্টিং কেসটা খুঁজে বের করতে পারি। তো এক্ষেত্রে আমাদের সব থেকে একটা কমন জিনিস আছে, যেটা হচ্ছে কমন কেস উইথ আনকমন প্রেজেন্টেশন এবং আনকমন কেস উইথ কমন প্রেজেন্টেশন। সো আমরা যদি এই জিনিসটা মাথায় রাখি, তাহলে আমাদের ইন্টারেস্টিং কেস এবং পারফেক্ট কেস খুঁজে বের করতে সব থেকে সুবিধা হবে। আচ্ছা, আমি যেহেতু একটা জার্নাল এডিটর হিসেবে আছি, তো জার্নালগুলো কোন টাইপের কেস রিপোর্টগুলো চেক করে বা কোন টাইপের কেস রিপোর্টগুলো তারা ইন্টারেস্ট ফিল করে, তো সেটা হচ্ছে আমরা দেখতে পারি। যেমন হচ্ছে কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে কিনা, দেন হচ্ছে আপনার অরিজিনালিটি, ইউনিকনেস, ক্লিয়ারিটি, দেন হচ্ছে কোয়ালিটি, এই টাইপের জিনিসগুলো ওরা ফার্স্টে অ্যাসেসমেন্ট করে। তো এরপরে তারা কি করে হচ্ছে, এরপরে তারা এইগুলো দেখার পরে আপনার পিয়ার রিভিউতে পাঠায়। বাট আপনার যদি কেস রিপোর্টে যদি এই টাইপের জিনিসগুলো না থাকে, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স না থাকে, তো সেক্ষেত্রে তারা ডেস্কে রিজেক্ট করে দেয়। তার মানে তারা হচ্ছে পেয়ার রিভিউতে পাঠায় না। তো আপনার কেস রিপোর্টটা আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা ইউনিক কেস? আপনি এখানে নিজেকেই প্রশ্ন করতে পারেন যে আপনার কেস রিপোর্টে কোনো এক্সিস্টিং কোনো নলেজ আছে কিনা। দেন হচ্ছে আপনার কেস রিপোর্টে টেক হোম মেসেজ আছে কিনা। যদি এই দুইটা তিনটা জিনিস থাকে তাহলে আপনি ড্রাফটিং এর কাজ শুরু করতে পারেন। এখানে একটা ছোট একটা রাইটিং এর একটা এক্সাম্পল দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা যেমন রাইটিংটা কিভাবে করতে পারি, আমরা রাইটিং এর জন্য চারটা প্রিন্সিপাল আর কি মাথায় রেখে রাইটিংটার কাজটা করি, ড্রাফটিং এর কাজটা করি। যেটা হচ্ছে আপনার ক্লিয়ারিটি, কনসাইজ, রিলেভেন্ট এবং ইম্প্যাক্ট। দেন আপনার হচ্ছে আরেকটা, যে রাইটিং এর আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে যে আপনি কাদের জন্য লিখছেন, কেন লিখতেছেন, আপনি কাদেরকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছেন। এবং আপনার অডিয়েন্সকে জানতে হবে যে আপনি কাদেরকে টার্গেট করে আপনার কেস রিপোর্টটা সাজিয়েছেন, যেমন হচ্ছে কারা তার মেইনলি ইন্টারেস্টেড পিপল আর কি, বা অডিয়েন্স। তো সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো যদি মাথায় রাখেন, তাহলে একটা সুন্দর একটা কেস রিপোর্টটা আপনি সাজাতে পারবেন। আচ্ছা, আমরা নর্মালি একটা কেস রিপোর্টের কয়েকটা পার্ট দেখি, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, 200 250 থেকে আপনার
300 ওয়ার্ডসের মধ্যে হয়ে থাকে। ইন্ট্রোডাকশন, দেন কেস ডেসক্রিপশন, ডিসকাশনটা আপনি মেইনলি লিটারেচার রিভিউটাই হয়ে থাকে। আর কনক্লুশন যেটা হচ্ছে সামারি এবং রিকমেন্ডেশনের জন্য দেওয়া হয়ে থাকে আর কি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট, নর্মালি অ্যাবস্ট্রাক্ট কিছু কিছু জার্নালের গাইডলাইন্সের উপর ডিপেন্ড করে। যেমন আমরা একটা পেপার সাবমিট করেছিলাম, পেপার পাবলিশ করেছিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ সার্জারি গ্লোবাল হেলথ। এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট এখানে 4টে পার্টে ভাগ করা হয়েছে। তো এটা তাদের গাইডলাইন্সের ছিল, যেমন হচ্ছে ইন্ট্রোডাকশন, কেস প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল ডিসকাশন এবং হচ্ছে কনক্লুশন। তারপর হচ্ছে আমরা আরেকটা পেপার সাবমিট পাবলিশ করেছিলাম মেডিকেল রিপোর্টসে, যেখানে দেখবেন যে জাস্ট অ্যাবস্ট্রাক্টটা আপনার একটা একটা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিয়েছে। তো এটা ডিপেন্ড করে তাদের গাইডলাইন্সের উপর। তো আমার সাজেশন হচ্ছে যে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট যখন করবেন এই 4টে বিষয়টাই আপনি মাথায় রেখে করবেন বা সাজিয়ে করবেন, তাহলে আপনার এখান থেকে একটা প্যারাগ্রাফে কনভার্ট করা ইজি হবে আপনার জন্য। তারপর হচ্ছে দেন আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই। ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয়, যেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন লেখার আগে আমাদের সিমিলার কেসগুলোকে আপনার দেখতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা সামারি এবং রিলেভেন্ট কেস রিপোর্ট নিয়ে আপনার লিটারেচার রিভিউটা করতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে আপনার কেস রিপোর্টটা আপনি কিভাবে হয়েছে বা হোয়াই মে দিস কেস রিপোর্ট হ্যাপেন্ড। তো আপনি এটা এক্সপ্লেন করতে হবে। এটা এক্সপ্লেন করতে পারলে আপনার ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ডটা আপনার কভার হয়ে যাবে। কেস ডিসক্রিপশনের মধ্যে আপনাকে ডেমোগ্রাফিক যে ডাটাগুলো লাইক এজ, সেক্স, হাইট, ওয়েট, রেস, অকুপেশন, এগুলো দিতে হবে। বাট আপনার হচ্ছে যে অ্যাভয়েড আপনার হচ্ছে পেশেন্টের যে আইডেন্টিফিকেশন যে মার্ক গুলা বা আইডেন্টিফিকেশন যে ইনফরমেশন গুলা এগুলো দেওয়া যাবে না। যেমন চিপ কমপ্লেন এবং প্রেজেন্ট ইলনেস লিখতে হবে। কমপ্লিট মেডিকেল হিস্ট্রি, যেটা হচ্ছে আপনার মেডিকেল ফ্যামিলি হিস্ট্রি, তারপর হচ্ছে অকুপেশনাল হিস্ট্রি, মেডিকেশন, এগুলো আপনাকে অ্যাড করতে হবে এই ক্লিনিক্যাল ডিসক্রিপশনের মধ্যে। তারপরে আপনার হচ্ছে ফাইন্ডিংস, যেমন হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন আপনি কি কি ফাইন্ডিংস পেলেন, এগুলো অ্যাড করতে হবে। আপনার ল্যাবরেটরি ডায়াগনোসিস ডাটাগুলো অ্যাড করতে হবে। কনফার্মেটরি যে আপনি ডায়াগনোসিস করছেন সেই ডাটাগুলো অ্যাড করতে হবে। এবং ওকে, আচ্ছা দেন হচ্ছে আপনাকে আহ, যে ডায়াগনোস্টিক্স চ্যালেঞ্জ গুলো আপনাকে অ্যাড করতে হবে এবং ট্রিটমেন্ট অ্যাড করতে হবে। তাহলে আপনার মোটামুটি একটা পারফেক্ট কেস ডিসক্রিপশনটা চলে আসবে। ডিসকাশনের পার্টকে আমরা হচ্ছে কিছু পার্টে আবার ভাগ করে থাকি, যেমন হচ্ছে স্যালাইন ফিচারটাকে আপনি সামারাইজ করতে হবে। দেন হচ্ছে আপনার যে এক্সিস্টিং যে ডাটাগুলো আছে সেটা কম্পেয়ার করতে হবে। আপনার ইউনিকনেস, কেন এই কেসটা ইউনিক, সেটা আপনাকে ডিসক্রাইব করতে হবে। এবং লিমিটেশন যে বিষয়টা থাকে আপনার এই কেস রিপোর্ট করতে গিয়ে আপনি কি কি লিমিটেশন ফেস করছেন বা আপনার হচ্ছে ডায়াগনস্টিক চ্যালেঞ্জ যেগুলো ফেস করছেন সেটা এখানে আপনাকে ডিসকাশন করতে হবে। এবং রিকমেন্ডেশন এবং টেক হোম মেসেজ যেটা আছে আপনি এখানেও দিতে পারেন এবং কনক্লুশনের আগেও দিতে পারেন। দেন কনক্লুশন যেটা হচ্ছে আপনার এখানে আপনাকে একটা জাস্টিফাইড কনক্লুশন অ্যাড করতে হবে। দেন হচ্ছে রিকমেন্ডেশন অ্যাড করতে পারেন এখানে। দেন হচ্ছে অপরচুনিটি ফর রিসার্চ এটাও অ্যাড করতে পারেন। এবং আরেকটা জিনিস যেটা মেইন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার কনক্লুশন একটা প্যারাগ্রাফের বেশি হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ একটা প্যারাগ্রাফের বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আপনার দেখতে খারাপ লাগবে এবং ডাটাগুলো খুব একটা ভালো হবে না। রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্স একটা ফুল একটা রেফারেন্স আমাদের যেমন অথর নেমস থাকে, ডাটা সেট থাকে, ভার্সন থাকে, ইয়ার থাকে, এগুলো থাকে।
তো একটা বিভিন্ন জার্নাল আপনার এপিএ, এমএলএ বা ভ্যানকোভার, এই রেফারেন্স গুলো আপনাকে সাইট করতে পারে। তো এটা জার্নালস গাইডলাইন অনুযায়ী এক এক রকম হয়ে থাকে। তো ফার্স্টে আপনাকে জার্নালের গাইডলাইন্সটা দেখতে হবে, তাদের রেফারেন্স স্টাইল দেখতে হবে, এবং সে অনুযায়ী আপনাকে রেফারেন্সটা সাজাতে হবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন হচ্ছে ফার্স্টে আপনার অথর্স নেম গুলো আছে, দেন হচ্ছে টাইটেল আছে, দেন জার্নালের নাম, এবং হচ্ছে ইয়ার আছে। তো এটা হচ্ছে আপনার কমপ্লিট রেফারেন্স স্টাইল। টেবিলস এন্ড ফিগারের ক্ষেত্রে আমরা অনেকে মনে করে থাকি যে আমরা রেফারেন্সটা আমরা কিভাবে, আমরা টেবিলটা আমরা কিভাবে দিব, বা আমরা টেবিলটা কিভাবে সাজাবো। তো সেক্ষেত্রে এটা একটা নর্মাল একটা এক্সাম্পল, আমাদের একটা পেপার আমরা পাবলিশ করেছিলাম। তো সেখানে হচ্ছে আমাদের যে টেস্টের ডাটাগুলো আমরা ওইভাবে ছবি তুলে বা আপনার হচ্ছে স্ক্যান করে নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ইনপুট করেছিলাম, এবং সেটা জার্নালটা, এই পেপারটা পাবলিশ হয়েছিল। তো আপনারা এটাও করতে পারেন, যদি আপনাদের সেই ইনফরমেশন গুলো না থাকে, আপনারা যে খুব ভালো যে ডাটাগুলা, যেটা খুব দরকার ডাটাগুলো, সেগুলো দিয়ে আপনার ডায়াগনোসিস করছেন, ওই ডাটাগুলো আপনারা ম্যানুয়ালি ইনপুট করতে পারেন। এবং এখানে যেমন আমরা, আমাদের আর কোনো ডাটা ছিল না এই জার্নালটার, এই পেপারটার। তো সেক্ষেত্রে আমরা তাদের ইসিজিটা অ্যাড করেছিলাম। আর এখানে আরেকটা জিনিস আমরা বলা বলা উচিত, যেটা হচ্ছে যেমন আইডেন্টিফিকেশন মার্কের কথা বলা হয়ে থাকে। এই যে এই পেশেন্টটা দেখবেন যে এখানে তার ফেসটা দেখা যাচ্ছিল, এই জন্য আমরা তার ফেসটা ব্লার করে দিয়েছি। তো আপনি যখন একটা কেস স্টাডি সাবমিট করবেন, যদি কোনো ফিগারে তার কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে বা ফেস দেখা যায়, তো সেক্ষেত্রে আপনাকে ব্লার করে দিতে হবে, আদারওয়াইজ জার্নাল সেটা অ্যাকসেপ্ট করবে না। সেকেন্ড ফিগারেও আপনারা দেখতে পারেন যেটা তার ফেসটা আমরা কালো কালি দিয়ে আর কি মার্ক করে দিয়েছিলাম, যেন তার চোখটা দেখা না যায়। আচ্ছা, আমাদের হচ্ছে মেইনলি কোশ্চেন একটা আছে যে অথরশিপ নিয়ে, যে একটা কেস রিপোর্টে আমরা কতজন অথর অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে 5-6 জনই বেস্ট। বাট এক একটা জার্নালে আপনার হচ্ছে অথর্স গাইডলাইন্স থাকে। কিছু কিছু জার্নালে হচ্ছে আপনার 4 জন নেয়, 4 জনের বেশি নেয় না, কিছু জার্নালে 8 জনের বেশি নেয় না, কিছু কিছু জার্নালে হচ্ছে আপনার যতগুলো নিতে পারেন, এরকম একটা বিষয় থাকে। আর এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার জার্নালের গাইডলাইন্সের উপর। ফার্স্ট অথর কারে করবেন, বা কে ফার্স্ট অথর হবে, এটা একটা বার্নিং কোশ্চেন থাকে। ফার্স্ট অথর নর্মালি যিনি হচ্ছে আপনার সব থেকে বেশি কন্ট্রিবিউট করছেন, তিনি হচ্ছে ফার্স্ট অথর থাকেন। সব কাজ তিনি করছেন, এটাই তিনি ফার্স্ট অথর। আর লাস্ট অথর কে থাকেন, লাস্ট অথর নর্মালি থাকে একজন সিনিয়র অথর, যিনি কাজটাকে সুপারভাইজ করছে, অথবা সুপারভাইজার, অথবা সিনিয়র কেউ, এবং অথবা কোরসপন্ডিং অথর। দেন মিডলস অথর বা মাঝখানে যে অথর গুলো থাকে, সেগুলো হচ্ছে আপনার তাদের কন্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে থাকে। আর অথরশিপের ক্ষেত্রে আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ মেডিকেল জার্নাল এডিটরস। তো এই অথরের এই গাইডলাইন্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কোন অথরটা দেওয়া হয়ে থাকে, বা অথরশিপের ক্রাইটেরিয়াটা কি। আর যেটা হচ্ছে আমাদের একটা ভাইটাল একটা গাইডলাইন্স হচ্ছে যে কেয়ার গাইডলাইন্স। একটা কেস রিপোর্ট লিখতে গেলে আমাদের ফার্স্টে কেয়ার গাইডলাইন্সটা চেক করা উচিত। এবং এখন ম্যাক্সিমাম জার্নালই হচ্ছে আপনার কেস রিপোর্ট সাবমিট করার সাথে সাথে কেয়ার গাইডলাইন্সটা চাই। আপনি কেয়ার গাইডলাইন্সটা যদি ফলো করেন, তাহলে আপনার মনে হয় না কোনো কেস রিপোর্ট লিখতে অসুবিধা হবে, বিকজ এখানে সবকিছু কোশ্চেন মার্ক করা, কখন কোন পার্টে কি লিখতে হবে সেটা দেওয়া হয়ে থাকে। তো এই গাইডলাইন্সটা সবার জন্য গুরুত্বপূর্ণ, যারা স্পেশালি কেস রিপোর্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন। আচ্ছা, আমি এখানে রাইটিংস এর কিছু টিপস আছে, যেটা হচ্ছে গোলসটা আমরা কিভাবে করতে পারি, যে ইন্টারেস্টিং, ক্লিয়ার এবং কনসাইজ। তারপর হচ্ছে আপনার জার্নালের স্টাইল, যেটা হচ্ছে আপনার রেফারেন্স স্টাইলটা ফলো করতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে, এবং নেভার ইউজ আই, উই, মি, আওয়ার, এগুলো কখনো
দেওয়া যাবে না। দেন হচ্ছে আপনার অ্যাব্রিভিয়েশন গুলা, আপনি যদি অ্যাব্রিভিয়েশন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে সেটা বানান করে বা স্পেলড আউট করে লিখতে হবে। দেন নিচে হচ্ছে আপনার অ্যাব্রিভিয়েশন বলে একটা সেকশন অ্যাড করতে হবে। আর আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স লিখেন তো সেক্ষেত্রে আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে শর্ট শর্ট সেন্টেন্সে লেখা, সিম্পল সেন্টেন্সে লেখা। কি কি করবেন না, সেক্ষেত্রে একটা জিনিস থাকতে পারে যে দিস দ্য ফার্স্ট টাইম দিস হ্যাজ বিন ডেমনস্ট্রেটেড, এই টাইপের ওয়ার্ডস কখনো লিখবেন না। এই টাইপের ওয়ার্ডস লিখলে আপনাকে জার্নাল সেটা ভালোভাবে দেখে না। তারপর এটাও বলবেন না যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। আপনিও জানেন না যে আপনার আগে কেউ এই রিসার্চটা করেছে কিনা, বা আপনি যখন সাবমিট করেছেন তার রিসার্চটা অলরেডি পাবলিশ হয়ে গেছে বা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে স্টেজে। তো এই টাইপের কথা আপনি লিখবেন না। দেন হচ্ছে আপনার হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ দিবেন না। আর এমন কোনো রেফারেন্স দিবেন না যেটা সবাই জানে, লাইক হিউম্যানস হ্যাভ টু কিডনিস, এটা সবাই জানে। তো এমন কিছু রেফারেন্স দিতে হবে যেটা সবাই জানে না। আচ্ছা, আমরা এখানে একটা তাহলে একটা সামারি টানতে পারি যে আমাদের চোখ নাক কান সবসময় খোলা রাখতে হবে ইন্টারেস্টিং কেসের জন্য। দেন লিটারেচার সার্চ করতে হবে এবং আপনার কেস স্টাডি নোবিলিটি চেক করতে হবে এবং বারবার লিখতে হবে। আর দেন হচ্ছে সিনিয়র যারা আছেন বা যারা অলরেডি কেস স্টাডি সাবমিট করছেন, পাবলিশ করছেন, তাদের থেকে হেল্প নিতে পারেন। আর সাবমিট করতে হবে এবং অ্যাজ মাস অ্যাজ নিডেড রিভাইজ করতে হবে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আপনি হয়তো প্রথম চান্সে সাকসেস নাও হতে পারেন, বাট আপনাকে লেগে থাকতে হবে। এবং একটা জার্নালে আপনি সাকসেস না হলে আরেকটা জার্নাল শুরু করতে পারেন, আরেকটা জার্নালে না হলে আরেকটা জার্নাল সাবমিট করতে, জার্নালে কোনো শেষ নেই। তো সেক্ষেত্রে আপনাকে ট্রাই করতেই হবে, নেভার গিভ আপ। আম, ধন্যবাদ ডক্টর আরিফুল হক, আপনাকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। যদি আমরা অনেক কম সময়ে চেষ্টা করছি আর কি, হয়তো বা অনেক কোশ্চেন থাকতে পারে। তো আমি চাই যে যারা কোশ্চেন করতে ইচ্ছুক তারা ডক্টর আরিফুল হককে কোশ্চেন করতে পারেন। উনি আহ, স্বল্প সময়ের মধ্যে আমার 3 থেকে 5 মিনিট আমাদের কোশ্চেন সেশন হতে, এর মধ্যে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। প্লিজ, ইফ এনিওয়ান হ্যাজ এনি কোশ্চেন্স প্লিজ গো হেড। তুমি কোশ্চেন করবেন না? আচ্ছা, কেউ কোশ্চেন না করলে আমি কোশ্চেন করি, যদিও খুব সিম্পল একটা কোশ্চেন। তো আরিফুল হক, আচ্ছা আমরা তো মেডিকেল প্র্যাকটিসে অনেক ধরনের পেশেন্ট পাই, যেগুলো হচ্ছে আহ, আমরা ডেটা পাই না পুরোপুরি। দেখা যাচ্ছে পেশেন্ট আসলো, মনে হচ্ছে খুব খুব ভালো একটা পেশেন্ট, দেখা যাচ্ছে পেশেন্ট রেফার হয়ে গেল। বা দেখা যাচ্ছে যে আমাদের হাত থেকে কেস, হয়তো হয়তো আমরা প্রাইমারি লেভেলে ট্রিটমেন্ট দিয়েছিলাম, খুব স্ট্রেঞ্জ পেশেন্ট, আমরা তো হায়ার সেন্টারে রেফার করছি। তখন কি আমি কেস রিপোর্ট গুলো কি আমি কি আমাদের হসপিটালের সাথে অন্য হসপিটালকে আমাকে কোলাবোরেশন করে কি কেস রিপোর্ট লিখতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই এটা পারা যাবে। আমাদের হচ্ছে আমরা যখন কোনো পেপার দেখি তখন তার মেইনলি লাস্ট ডায়াগনোসিসটা দেখি। তো সেক্ষেত্রে আপনার যদি ডায়াগনোসিসটা ঠিক থাকে, সাপোজ আপনার এখানে রেফারেড হলো, তো আপনার এখানে নর্মালি ভাবে সেই ডায়াগনোসিসটা হলো না, দেন আপনার অন্য হসপিটালে চলে গেল। তো আপনি যদি ওই হসপিটালের ডায়াগনোসিস টেস্টটা নিতে পারেন এবং রিলেভেন্ট ইনফরমেশন গুলো নিতে পারেন, তাহলে দুইটা হসপিটালের কোলাবোরেশন আপনি একটা কেস রিপোর্ট লিখতে পারেন। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমাদের হসপিটাল ডক্টর সাথে আমরা একটা হসপিটাল ডক্টর কোলাবোরেশন করে আমরা কেস রিপোর্ট লিখতে পারি, তাই না? এখানে হুম হুম। অ্যাফিলিয়েশন অধিক হতে পারে আর কি, কোনো সমস্যা হ্যাঁ, হবে না, হ্যাঁ? অ্যাফিলিয়েশন একাধিক হতে পারে, আচ্ছা, এটা সমস্যা হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আহ, অন্য কেউ কোশ্চেন করবেন কিছু?
আপনি কি সবাই বুঝতে পারছেন কি কেস রিপোর্ট কিভাবে লিখতে হয় বা কি হয়? আমরা চাচ্ছি কিছু কোশ্চেন আসলে হয়তো বা আমাদের আলোচনা করতে সুবিধা হতো সবাই মিলে। আমার একটা আপনারা অনেকে। কোয়েশ্চেন ছিল। জি শিওর। জি ভাইয়া, আমি এখন আসলে করতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন রকম অডিট করি কিছু, আহ, ধরেন 100 পেশেন্ট নিয়ে বা ছোট কোনো অডিট করলে, যে কোনো কিছু একটা টপিকের উপর কোনো স্ট্যান্ডার্ডের সাথে মিলে নাকি, ওই টাইপের অডিট গুলো যদি করি, সেটা কি আমরা কেস রিপোর্ট হিসেবে সাবমিট করতে পারবো কোথাও? মানে এটা তো কোনো সিঙ্গেল কেস না যে একটা অডিটে, ওখানে তো অনেকগুলো পেশেন্ট ইনভলভ হবে। সেক্ষেত্রে ওগুলা কি কেস রিপোর্ট হিসেবে সাবমিট করা যাবে কোথাও? আচ্ছা, সুন্দর একটা কোশ্চেন করেছেন, যেটা হচ্ছে আপনি যদি আপনার যদি ডায়াগনোসিস গুলো সব সেম থাকে, তাহলে আপনি এটা কেস সিরিজ হিসেবে আপনি লিখতে পারেন। সেম ডায়াগনোসিস কিন্তু আপনার অনেকগুলো কেস, তো কেস সিরিজ হিসেবে আপনি এটা সাবমিট করতে পারেন এবং লিখতে পারেন।